সঙ্গী যারা আছেন তাদের মধ্যে নীতিশের তো আপনারা জানেনই, পাল্টুরাম একবার এখানে 1 বছর এখানে থাকেন, 2 বছর ওখানে থাকেন, 3 বছর এখানে, তো এই করে তার চলে যায়। তারও পরিস্থিতি খুব একটা ভালো নয়। আর ওদিক থেকে ডিএমকে পার্টি তারা চেয়েছিলেন যে আমরা স্পিকার পদের জন্য আমরা আমাদের প্রার্থী যাবে, কিন্তু বিজেপি। নমস্কার বন্ধুরা, বর্তমান কিছু পরিস্থিতি আর কিছু আবহাওয়া এরকম তৈরি হচ্ছে যার জন্য এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি যে আগামী দিনের প্রধানমন্ত্রী কে হবেন। তার কারণ হচ্ছে, আপনারা বলবেন ভোট হয়ে গেছে, জিতে গেছে, সরকার গঠন হয়ে গেছে, কিন্তু সরকার গঠন হওয়ার পরেও আমরা দেখেছি যে আবার এনডির সঙ্গী যারা আছেন তাদের মধ্যে নীতিশের তো আপনারা জানেনই, পাল্টুরাম একবার এখানে 1 বছর এখানে থাকেন, 2 বছর ওখানে থাকেন, 3 বছর এখানে, তো এই করে তার চলে যায়। তারও পরিস্থিতি খুব একটা ভালো নয়। আর ওদিক থেকে ডিএমকে পার্টি তারা চেয়েছিলেন যে আমরা স্পিকার পদের জন্য আমরা আমাদের প্রার্থী যাবে, কিন্তু বিজেপি সেটাতেও রাজি নন। আর বিজেপি চাইছেও না, বিজেপি তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকও দেয়নি। নীতিশ যা চেয়েছিল বা ডিএমকে পার্টির থেকে যা চাওয়া হয়েছে সেগুলো পূরণ করেনি। তাই কোথাও দাঁড়িয়ে থেকে যে এই যে জোট, এনডিএ জোট, এটার মধ্যে নিশ্চয়তা একটু কম আছে, কিন্তু বিজেপির কাছে অ্যাডভান্টেজ হলো এটা যে বিজেপির নিজস্ব সিট অনেক বেশি আছে। তার জন্য বিজেপি একটু অ্যাডভান্টেজে আছে যে জোট সঙ্গীরা ছাড়ার আগে অন্তত ভাববেন যে কোনটা স্টেবল গভর্নমেন্ট থাকবে আর কোনটা স্টেবল থাকবে না। কিন্তু ইডি সিবিআই দিয়ে যদি জোট সঙ্গীদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হয়, তাহলে পরে হয়তো তারা ইন্ডিয়া জোটের দিকেই ঝুঁকে যাবে। আর ঝুঁকে গেলে পরে তখন ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট তৈরি হবে। আর গভর্নমেন্ট তৈরি হলে পরে নিশ্চিতভাবে মুখ লাগবে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে প্রধানমন্ত্রীর মুখের জন্য দাবিদার অনেকেই হবেন। তার মধ্যে অন্যতম থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় আগের বার আপনার বেঙ্গলে 19টা মতন সিট পেয়েছিলেন, তিনি এবার 29টার মার্জিন ক্রস করেছেন। তো একটা হিউজ ভিক্টরি, আর নাম্বারটাও অনেক বড়। কিন্তু বিষয়টা হলো যে কংগ্রেস কি এটাতে রাজি থাকবে? কিন্তু আমার তো মনে হয় না কেন কংগ্রেস রাজি থাকবে। তার কারণ হচ্ছে যে কংগ্রেসের যে হিস্ট্রিতে কংগ্রেস কোনোদিনই জোটে সরকার ভালোভাবে চালাতে পারে না। আমি এর আগেও বলেছি আপনাদেরকে যে তার একটা নিজস্ব চাহিদা থাকে। জোটের যে সরকার থাকে, যা শরিক থাকে, তাদের উপর আলাদা রকমের চাহিদা থাকে, সে দিতে চায় না। বর্তমান এনডিএর যা পরিস্থিতি, কংগ্রেসের জোট করলে পরেও সে সেম ধরনের সিচুয়েশন তৈরি হয়। আপনি আজকে দাঁড়িয়ে থেকে যে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট তৈরি হয়ে যাওয়ার পরে যে কতটা এরা সফল হবে বা কতদিন এই গভর্নমেন্ট চলবে, যে আগামী ইলেকশন পর্যন্ত এই গভর্নমেন্ট চলবে কি চলবে না, তার উপর একটা কোশ্চেন মার্ক থাকবে। এইবার এর মধ্যে কংগ্রেসের ভূমিকা সব থেকে বড়, কারণ কংগ্রেস এবার ডবল ডিজিট পেয়েছে। ডবল ডিজিট মানে হচ্ছে যা তারা পেত তাদের ডবল ওরা গেন করেছে, ডবল সিট গেন করেছে, 99 সিট। তো কংগ্রেসকে এবার মাথায় রাখতে হবে যে তাদেরকে কিভাবে জোটকে একত্রিত রাখতে হবে আর একত্রিত ভাবে চলতে হবে। আর এদিকে এনডিএর কাছেও এখন বড় চ্যালেঞ্জ। প্রতিদিন সংসদ খুলবে আর প্রতিদিন সংসদ ভবনের ভিতরে চিল্লামেচি হবে। বিরোধীর কণ্ঠ এবার খুব স্ট্রং, যেটা ডেমোক্রেসির জন্য অবভিয়াসলি ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপি কিভাবে গভর্নমেন্ট চালাবে আসছে দিন, এটা আমাদের দেখার, এটা আমাদের বোঝার। কারণ জোট শরিকদেরকে তাদের সাথে নিয়ে চলাটা খুব ক্রিটিক্যাল বা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে তার জন্য। আপনি যদি ভাবেন বা বিচার করেন, তো আপনার কোথাও দাঁড়িয়ে থেকে মনে হবে যে মানুষ যে ম্যান্ডেটটা দিয়েছে, যদি জোটটা আবার ভেঙে দেওয়া হয়, তাহলে ম্যান্ডেটটার কি হবে।